একটা কথা স্পষ্ট যে ৭১ এবং ২৪-এর গণহত্যাকারী যেই সংগঠনগুলি, গণহত্যার পৃষ্ঠপোষক, গণহত্যার উত্তরসূরি যে সকল সংগঠন, তাদের সঙ্গে কোনো ধরনের নেগোসিয়েশন চলবে না। বারবার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে শিবিরের সঙ্গে মিটিংয়ে বসানোর চেষ্টা করেছে এবং আপনারা বারবার লক্ষ্য করবেন যে কেমন করে প্রত্যেকবার ছাত্র শিবির কোনো পলিটিক্যাল বিপদে পড়লেই এমন কোনো একটা পরিস্থিতির উদ্ভব ঘটানো হয় যেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ছাত্র শিবিরের সঙ্গে বাকি সংগঠনগুলির মিটিং করিয়ে ছাত্র শিবিরকে নর্মালাইজ করার একটি রাজনীতি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন করে থাকে। ক্লিয়ার উত্তর আছে। ওই সময় যে পরিবেশ পরিষদটা হয়েছে সেটা প্রেক্ষাপটের উপর দাঁড়ায় হয়েছে। আপনি ডাকলেন কিছু ছাত্র সংগঠনের, ছাত্ররা নিষিদ্ধ করে দেয়, আর নিষিদ্ধ হয়ে গেলে বিষয়টা এভাবে কাজ করে নাই। ৮০ থেকে ৯০ বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সংগঠন শিবিরের দ্বারা আক্রান্ত হয়েছে। এমনি শিবিরকে নিষিদ্ধ করা হয় নাই। একটা কনটেক্সট আছে এবং এই কনটেক্সটের উপরে দাঁড়ায় সবগুলো ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে এবং সবগুলো ছাত্র সংগঠন মানে শিক্ষার্থীদের মোটামুটিভাবে বৃহদাংশের প্রতিনিধিত্ব সেখানে ছিল। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তো কখনো শিক্ষার্থীদের মানে একদম আপনার বন্ধুর মতো আচরণ করছে এমন না, তারা এক প্রকার ওই ছাত্রদের দাবির মুখে এই চুক্তিটা করতে বাধ্য হয়েছে। আরেকটা বিষয় বলে দিই, শিবিরকে পরিবেশ পরিষদের শুরুতেই নিষিদ্ধ করা হয় নাই। পরিবেশ পরিষদ গঠন করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুনিশ্চিত রাখার জন্য। পরবর্তীতে যখন আপনার শিবির ওই পরিবেশ পরিষদের যে বিভিন্ন চুক্তিগুলো করা হইতো বিভিন্ন মিটিংয়ে, যে সন্ত্রাসী কর্মকাণ্ড করা যাবে না, হল থেকে অমুক নেতাকে বহিষ্কার করতে হবে সন্ত্রাসের জন্য, তারা যখন এগুলো ভায়োলেট করা শুরু করছে তখন পরিবেশ পরিষদ ওই ফোরামে শিবিরকে নিষিদ্ধ করার এজেন্ডা তুলছে। এবং সেই এজেন্ডায় আমি আপনাকে বলে রাখি, এটা ছাত্রলীগের বা কোনো বাম সংগঠনের তোলা এজেন্ডা ছিল না। জাহাঙ্গীরনগরের ছাত্রদল নেতা কবির হত্যাকাণ্ডের পরে শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিষিদ্ধ করা হয়। গুপ্ত রাজনীতি যে আপনি নিষিদ্ধ করলেন, এই গুপ্ত রাজনীতি কারা কিভাবে করে সেটা আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে? যদি আপনার কোনো পদ্ধতি জানা থাকে আমাদের সবাইকে সেই ব্যাপারে জানান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এই নিয়ে কোনো কথা বলেন নাই এবং আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয় সমূহে যে হল রাজনীতিকে কেন্দ্র করে দখলদারিত্বের যে প্রশ্নটা সামনে আসছে এবং বিগত সময়ে ফ্যাসিবাদী আওয়ামী আমলে যেভাবে হল দখলদারিত্ব এবং নির্যাতন চালানো হতো, সেটা প্রতিটা ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছত্র ছায়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন চায় যে হল দখল হোক, সিট দখল হোক, গেস্ট রুম চালু হোক, তখন দেখা যাচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে সেই জিনিসটাই চালু হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রশাসনের ভূমিকা পালন করে, কোনো বিশেষ দলের ভূমিকা না পালন করে, তখন এই সুযোগটা আসলে তৈরি হয় না। কিন্তু আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখতে পেলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আদতে সে প্রশাসকের ভূমিকা পালন করে নাই, সে বরং হচ্ছে একটা বিশেষ গুপ্ত সংগঠনের এই কাছাকাছি চলে যাচ্ছে। এবং দেখতে পেলাম যে সেই গুপ্ত সংগঠন বা ইসলামী ছাত্র শিবির, সেই শিবিরের প্রশাসনের চেয়ে আরো বড় প্রশাসন হয়ে যাবে। প্রতিটা হলে বিভিন্ন প্রতিনিধির নাম দিয়ে হল নিয়ন্ত্রণ করতেছে ইসলামী ছাত্র শিবির এবং সেই হল প্রতিনিধিদের সাথে বিশ্ববিদ্যালয়ের এই মাননীয় উপাচার্য তিনি বিভিন্ন সভা কিংবা বিভিন্ন মিটিং আয়োজন করছেন। বিশ্ববিদ্যালয়ের হল সময়ের প্রভুজ তার মিটিং আয়োজন করছেন এবং প্রতিটা সিদ্ধান্ত সেই প্রতিনিধিদের দ্বারা হচ্ছে এবং সেই প্রতিনিধিদের মধ্যে অন্য কোনো রাজনৈতিক দল কিংবা প্রকৃত অর্থেই সাধারণ শিক্ষার্থী বলতে যা বোঝায় তারা আসলে উপস্থিত থাকে না বা থাকতে পারে নাই। ফলে আমরা বলতে চাই যে বিশ্ববিদ্যালয় হল রাজনীতি নিয়ে যা কনসার্ন, আমাদের কনসার্নের জায়গাটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটুকু প্রশাসনের ভূমিকা পালন করবে, সে আদতে এই দখলদারিত্বমুক্ত বিশ্ববিদ্যালয় রাখার জন্য অঙ্গীকারবদ্ধ কি না। আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে সেই ব্যাপারে অঙ্গীকারবদ্ধ না, বরং যারা হচ্ছে প্রকাশ্যে কথা বলতে চায় তাদেরকে দমন করার জন্যই সে আসলে নানাভাবে লিপ্ত হয়ে আছে। গুপ্ত রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে, গুপ্ত রাজনীতি প্রকাশ্যে নিয়ে আসার ব্যাপারে তার কোনো উদ্যোগ নাই। বারবার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে শিবিরের সঙ্গে মিটিংয়ে বসানোর চেষ্টা করেছে এবং আপনারা বারবার লক্ষ্য করবেন যে কেমন করে প্রত্যেকবার ছাত্র শিবির কোনো পলিটিক্যাল বিপদে পড়লেই এমন কোনো একটা পরিস্থিতির উদ্ভব ঘটানো হয় যেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ছাত্র শিবিরের সঙ্গে বাকি সংগঠনগুলির মিটিং করিয়ে ছাত্র শিবিরকে নর্মালাইজ করার একটি রাজনীতি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন করে থাকে। এবং এবারও আমরা দেখতে পেলাম, আপনাদের কাছে মিডিয়ার ফুটেজ রয়েছে, আপনারা সাক্ষী, আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর তিনি প্রত্যক্ষভাবে টিএসসিতে দাঁড়িয়ে গত ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্ট বলেছিলেন যে যারা চিহ্নিত রাজাকারদের ছবি এখানে টাঙালো তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং তিনি বলেছিলেন যে তিনি তার জায়গা থেকে পরবর্তী ২ দিন এই প্রোগ্রাম করার ব্যাপারে নিষেধ জানিয়েছেন। কিন্তু তিনি নিষেধ করার পরও ইসলামী ছাত্র শিবির যদি এই প্রোগ্রাম করতে পারে তাহলে বুঝতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস.এম. ফরহাদ। আমরা এস.এম. ফরহাদের প্রক্টরশিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা অন্য কোনো মিটিংয়ে অংশগ্রহণ করব না। বারবার করে তারা একটা জিনিস নিশ্চিত করছেন, তারা বারবার করে বলছেন যে তারা গুপ্ত রাজনীতি করেন না, কিন্তু তাদের কাছে যখনই টক শোতে আলাপে যেখানে খুশি তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে কেন তাহলে আপনারা আপনাদের যে তথাকথিত ভলেন্টিয়ার টিম বা ওই টিম সেই টিমগুলিকে প্রকাশ্য করেন না, তারা তখন বলেন ছাত্র শিবির আপনাদের মত অনুযায়ী রাজনীতি করবে না। এটা এক ধরনের ধৃষ্টতা।
তারা নিজেরা ছাত্রলীগের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে দীর্ঘদিন বিভিন্ন অন্তর্ঘাতে যুক্ত ছিল। আজ তারা বামপন্থীদেরকে বলতে এসেছে যে তারা কুসুম কুসুম বিরোধিতা করে রাজনীতি করছে। আপনারা ছাত্রলীগ আমলে এস এম ফরহাদ, সাদিক কায়েম তাদের ছবিও দেখেছেন, মেঘমল্লার বসু, মাইন আহমেদ তাদের ছবিও দেখেছেন। আপনারা সেগুলির বিবেচক, আপনারা শেষ বিচারে সেগুলি জাজ করবেন। কিন্তু একটা কথা স্পষ্ট করে বলে রাখা দরকার যে কোনোভাবেই কোনো ধরনের গুপ্তবৃত্তির সঙ্গে যারা জড়িত তাদেরকে পলিটিক্যাল স্পেস দেওয়া যাবে না। কারণ তারা সাধারণ শিক্ষার্থী নামকে ব্যবহার করে যেরকম সাধারণ শিক্ষার্থীদের যে রাজনৈতিক এজেন্সি, সেই এজেন্সি নাই করে দিচ্ছেন। একইভাবে আমরা দেখতে পাচ্ছি তারা কোনো পলিটিক্যাল প্রবলেমে পড়লেই সাধারণ শিক্ষার্থীর নামে তাদের নিজস্ব মব লেলিয়ে দেওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নানা রকম কাজ করতে বাধ্য করছেন। আমরা একই সঙ্গে বলেছি যে হলের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে আসলে আবাসন সংকট যেটি, সেই আবাসন সংকট দূর করার জন্য কাজ করতে হবে। আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে এবং ক্যাম্পাসে নতুন বা পুরাতন যে কোনো সামাজিক চুক্তি করার মধ্য দিয়ে নিশ্চিত করতে হবে যাতে করে কেউ এটি ভায়োলেট করতে না পারে, এবং ভায়োলেট করলে তার শাস্তি কী হবে এবং বাকিরা তার বিরুদ্ধে কীভাবে সংঘবদ্ধভাবে লড়বে তাই নিয়েও আমরা কাজ করব, সেই আশ্বাস আমরা দিয়ে এসেছি। তবে একটা কথা স্পষ্ট যে ৭১ এবং ২৪-এর গণহত্যাকারী যেই সংগঠনগুলি, গণহত্যার পৃষ্ঠপোষক, গণহত্যার উত্তরসূরি যে সকল সংগঠন, তাদের সঙ্গে কোনো ধরনের নেগোসিয়েশন চলবে না। অবশ্যই এই দায় বাংলাদেশের সকল বুর্জোয়া রাজনৈতিক শক্তির। এই দায় প্রাথমিকভাবে আওয়ামী লীগের, যারা ১৯৭১-এর পরে তাদের কোনো বিচার করতে সক্ষম হয় নাই। এই দায় বিএনপির, যারা তাদের সঙ্গে জোটবদ্ধভাবে রাজনীতি করেছে। এই দায় আওয়ামী লীগের, কারণ তারা ৯৬ তত্ত্বাবধায়ক সরকার আমলে জামাতের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। এই দায় এখন এনসিপির, যারা এই মুহূর্তে জামাতকে পেট্রন করছে। এটা আমাদের দুর্ভাগ্য যে একটা গণহত্যাকারী দলকে বারবার করে নিজেদের কাজে লাগানোর জন্য বৃহৎ যে বুর্জোয়া শক্তিগুলো তারা নানান রকমভাবে তাদেরকে কাজে লাগান। কিন্তু এক্ষেত্রে একটা কথা স্পষ্ট করে বলা দরকার যে ২০০১ থেকে ২০০৫ যে আমল, সেই আমলে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে অসংখ্য সংঘর্ষের ঘটনাও আপনি দেখাতে পারবেন। আপনি এই সকল প্রশ্ন ছাত্র দলকে করতে পারেন, কিন্তু বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কোনোদিন জামাত ইসলামী প্রশ্নে, ছাত্র শিবির প্রশ্নে এক ফোঁটাও ছাড় দিয়ে আসে নাই। আমরা মঈন হোসেন রাজুর সংগঠন, আমরা সঞ্জয় তলাপাত্রের সংগঠন, আমাদের বহু শহীদ আছে এই রাজাকারদের হাতে। কাজে আমরা কোনোভাবেই তাদের যেই তাণ্ডব, এই তাণ্ডব মেনে নেব না, এবং তারা যে বিভিন্ন রকম গুপ্তবৃত্তির মধ্য দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ক্লিয়ার উত্তর আছে। ওই সময় যে পরিবেশ পরিষদটা হয়েছে সেটা একটা প্রেক্ষাপটের উপর দাঁড়ায় হয়েছে। আপনি ডাকলেন কিছু ছাত্র সংগঠনের, ছাত্ররা নিষিদ্ধ করে দেয়, আর নিষিদ্ধ হয়ে গেলে বিষয়টা এভাবে কাজ করে নাই। ৮০ থেকে ৯০-এ বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সংগঠন শিবিরের দ্বারা আক্রান্ত হয়েছে। এমনি শিবিরকে নিষিদ্ধ করা হয় নাই। একটা কনটেক্সট আছে এবং এই কনটেক্সটের উপরে দাঁড়ায় সবগুলো ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে, এবং সবগুলো ছাত্র সংগঠন মানে শিক্ষার্থীদের মোটামুটিভাবে বৃহদাংশের প্রতিনিধিত্ব সেখানে ছিল। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তো কখনো শিক্ষার্থীদের মানে একদম আপনার বন্ধুর মতো আচরণ করছে এমন না। তারা এক প্রকার ওই ছাত্রদের দাবির মুখে এই চুক্তিটা করতে বাধ্য হয়েছে। আরেকটা বিষয় বলে দিই, শিবিরকে পরিবেশ পরিষদে শুরুতেই নিষিদ্ধ করা হয় নাই। পরিবেশ পরিষদ গঠন করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুনিশ্চিত রাখার জন্য। পরবর্তীতে যখন আপনার শিবির ওই পরিবেশ পরিষদের যে বিভিন্ন চুক্তিগুলো করা হইতো বিভিন্ন মিটিংয়ে, যে সন্ত্রাসী কর্মকাণ্ড করা যাবে না, হল থেকে অমুক নেতাকে বহিষ্কার করতে হবে সন্ত্রাসের জন্য, তারা যখন এগুলো ভায়োলেট করা শুরু করছে তখন পরিবেশ পরিষদ ওই ফোরামে শিবিরকে নিষিদ্ধ করার এজেন্ডা তুলছে। এবং সেই এজেন্ডায় আমি আপনাকে বলে রাখি, এটা ছাত্রলীগের বা কোনো বাম সংগঠনের তোলা এজেন্ডা ছিল না। যখনই যে সরকার ক্ষমতায় যায় সেই সরকার সবসময় একটু আনকোয়েশনেবল থাকতে চায়। তারা সবসময় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তারা ভয় পায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভয় পায়, যার কারণে তাদের একটা এজেন্ডা থাকে। এজেন্ডাটা কি? তারা সবসময় শিক্ষার্থীদেরকে মুখটা বন্ধ করে রাখতে চায়, কুক্ষিগত করে রাখতে চায়, দাসবাড়ি রাখতে চায়। তাদের এজেন্ডা বাস্তবায়নে তারা দুটো গ্রুপকে কাজে লাগে। আমি সেটা বলেছি স্পষ্ট করে আজকে মিটিংয়ের মধ্যে। প্রথম গ্রুপ হচ্ছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন। তারা কি করে? তারা শুধুমাত্র শিক্ষার্থীদের সিটের জন্য জিম্মি করে রাখে, মিছিল মিটিংয়ে হচ্ছে একদম অবরুদ্ধ করে নিয়ে যায়। আরেকটা গোষ্ঠী আছে, তারা কারা? তারা হচ্ছে আমাদের শিক্ষক, যারা তো অভিভাবক। ওই শিক্ষক, ওই অভিভাবকরাই যারা হল প্রবেশের দায়িত্ব পালন করেন, হাউস সিটের দায়িত্ব পালন করেন, ঠিক তারাই কিন্তু শুধুমাত্র নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য, নিজের পদ পদবি বাড়ানোর জন্য যারা সাধারণ শিক্ষার্থী আছে, ওই সাধারণ শিক্ষার্থীদেরকে ওই যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কাছে তারা ইজারা দিয়ে দেয়, যার বিনিময়ে তার পদ সে বারে ভারী করে। এই যে হচ্ছে সরকারের যে এজেন্ডা, ক্ষমতাসীন দলের যে এজেন্ডা, সেই এজেন্ডার ধরাশায়ী হতে হয় সাধারণ শিক্ষার্থীদেরকে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে। আর এই যে তাদের একটা দুর্বলতার জায়গাটা, যে তাকে ইচ্ছা অনিচ্ছা হোক একটা সিটের জন্য তাকে হলে থাকতে হবে, এই দুর্বলতাকে কাজে লাগায় হচ্ছে আমাদের মহান শিক্ষকরা, আমাদের যে সরকার যারা থাকেন তারা শুধুমাত্র ওই যে
ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এবং শিক্ষকদের দ্বারাই এই এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের দুর্বলতার কাজে লাগায়। যার পর যদি দেখেন বিগত 70 যদি আমরা যে আমাদের যে 71 মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশ, যদি আপনি বলেন 90 গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, তারপরও কিন্তু এই যে কালচারটা, এই যে দাসত্বের কালচারটা হলে আপনার বিরাজমান ছিল, যার কারণে আমাদের যে মানবাধিকার বলতে যে একটা কথা আছে সেটা আমাদের মানে সেটা নাই। আমরা যে একটা শিক্ষার্থী দেখেন যখন সে হলে ওঠার পরে তার কোনো মানবাধিকার নাই, সে ব্যক্তির কালকে তার পরীক্ষা নাকি তারপরে ক্লাস শুটিং আছে কোনো কিছু সেটা দর্তব্যের বিষয় না, তার বাবা মারা গেছে নাকি সে অসুস্থ তার দর্তব্যের বিষয় না, শুধুমাত্র একটা সিটের জন্য তাকে বিকে দিতে হয়, তার মস্তিষ্ক বিকে দিতে হয়, তার পুরো পরিবেশ নিয়ে কোনো কথাবার্তা বলার কোনো কায়দা কারণ নাই, তাকে একটা দাস হয়ে থাকতে হয়। তো এই যে আমরা এই বিষয়গুলো আমরা জানি, আজকের আলোচ্য বিষয় নিয়ে যদি একটু বলেন। আমরা বলেছি এই যে দাস কালচার থেকে বের হওয়ার জন্য শিক্ষার্থীরা হচ্ছে প্রটেস্ট করেছিল, এই প্রটেস্টের মধ্য দিয়ে আজকে যে 24 গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশের শিক্ষার্থীরা তারা আবারও চাচ্ছে না যে আবারও দাসত্বের জীবনে ফিরে যাক। সেই শিক্ষার্থীর যে পালস, সেই সেন্টিমেন্ট, সে যে দাবি দেওয়া, সেটা প্রেক্ষিতে আমরা তাদের দাবি দেওয়ার শ্রদ্ধা জানিয়েছিলাম। আমরা তাদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি বলেছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে তারা শিক্ষার্থীর যে পালস তারা জানিয়েছিল যে তারা চায় না হলে এবং একাডেমিকের তার কোনো রাজনীতি চায় না, রাজনীতি ফিরে গেলে আবার দাসত্বের কালচারে ফিরে যাবে, আবার হচ্ছে গিয়ে কি গণরুম গেস্টরুম কালচারে ফিরে যাবে, শিক্ষকরা ইজারা দিয়ে দেবে তাদেরকে, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তাদেরকে আবারও দাস বানিয়ে রাখবে। তারা যেহেতু চায় না, আমরা তাদের দাবির সাথে শ্রদ্ধা জানিয়ে আজকে যে বৈঠকের মধ্যে যে হলের রাজনীতি থাকবে কি থাকবে না সেই জায়গায় আমরা স্পষ্ট করে বলেছি যে আমরা হলে এবং একাডেমিক এরিয়া কোনো সাংগঠনিক কাঠামো কার্যক্রম আমরা রাখতে দিব না, আমরা সেটা চাই না। থ্যাংক ইউ।